পণ্ডিত মশাই, কুঞ্জ বৈষ্ণবের ছোট বোন কুসুমের বাল্য ইতিহাসটা এতই বিশ্রী যে এখন সেসব কথা স্মরণ করিলেও সে লজ্জায় দুঃখে মাটির সহিত মিশিয়া যাইতে থাকে। যখন সে 2 বছরের শিশু, তখন বাপ মরে মা ভিক্ষা করিয়া ছেলে ও মেয়েটিকে প্রতিপালন করে। যখন 5 বছরের, তখন মেয়েটিকে সুশ্রী দেখিয়া বাড়ল গ্রামের অবস্থাপন্ন গৌরদাস অধিকারী তার পুত্র বৃন্দাবনের সহিত বিবাহ দেয়। কিন্তু বিবাহের অনতিকাল পরেই কুসুমের বিধবা মায়ের দুর্নাম ওঠে। তাহাতে গৌরদাস কুসুমকে পরিত্যাগ করিয়া ছেলের পুনর্বার বিবাহ দেয়। কুসুমের মা দুঃখী হইলেও অত্যন্ত গর্বিতা ছিল। সেও রাগ করিয়া কন্যাকে স্থানান্তরে লইয়া গিয়া সেই মাসেই আর একজন আসলো। বৈরাগীর সহিত কন্যার কোষ্ঠীবদ্ধ ক্রিয়া সম্পূর্ণ করে। কিন্তু 6 মাসের মধ্যেই এই আসল বৈরাগীটি নিত্যধামে গমন করেন। তবে ইনিকে কোন গ্রামে বাড়ি তাহা একা কুসুমের মা ছাড়া আর কেহই জানিত না। কুঞ্জও না, তাহার মা কাহাকেও সঙ্গে লইয়া যায় নাই। কণ্ঠীবদল ব্যাপারটা সত্য কিংবা শুধুই রচনা তাহাও কেহ নিশ্চয় বলিতে পারেন। এত কাণ্ড কুসুমের 7 বৎসর বয়সে শেষ হইয়া যায়। শেষ অবধি কুসুম বিধবা। সংক্ষেপে এই তাহার বাল্য ইতিহাস। এখন সে 16 বৎসরের যুবতী। তাহার দেহে রূপ ধরে না, যেমনই গুণ তেমনই কর্মপটুতা, আবার লেখাপড়াও জানে। খুব বড় লোকের ঘরেও বোধ করি তাহাকে বেমানান দেখাইত না। এদিকে বৃন্দাবনের বাপ মরিয়াছে, দ্বিতীয় স্ত্রী মরিয়াছে, তাহার বয়সও 25-26-এর অধিক। এখন সে কুসুমকে ফিরিয়া গ্রহণ করিতে চায়। সে কুঞ্জকে 50 টাকা নগদ, 5 জোড়া ধুতি চাদর এবং কুসুমকে 5 ভরি সোনা ও 100 ভরি রূপার অলঙ্কার দিতে স্বীকৃত। দুঃখী কুঞ্জনাথ লোভে পড়িয়াছে। তাহার বড় ইচ্ছা কুসুম সম্মত হয়, কিন্তু কুসুম সে কথা কানেও তোলে না। কেন তাহা বলিতেছি। ইহাদের বাপ মানায়। ভাই বোন যে দুখানি ক্ষুদ্র কুটিরে বাস করে, তাহা গ্রামের ব্রাহ্মণ পাড়ার ভিতরে। শিশুকাল হইতেই কুসুম ব্রাহ্মণ কন্যাদের সঙ্গেই বাড়িয়া উঠিয়াছে। একত্রে হর পণ্ডিতের পাঠশালে পড়িয়াছে, খেলাধুলা করিয়াছে। আজিও তাহারাই তাহার সঙ্গী সাথী। তাই এসব প্রসঙ্গেও তাহার সর্বাঙ্গ ঘৃণায় লজ্জায় শিহরিয়া ওঠে। ম্যালেরিয়া এবং পোলাট উঠা প্রপীড়িত বঙ্গদেশে বিধবা হইতে বিলম্ব হয় না। তাহার বাল্য সখীদের অনেকেই তাহার মতো হাতের নোয়া ও শীতের সিন্ধু কুসাই আবার জন্মস্থানে ফিরিয়া আসিয়াছে। ইহারা কেহ তাহার মকর গঙ্গা জল, কেহ শৈব মহাপ্রসাদ। সি সি, দাদার কথায় সম্মত হইলে এই কালামুখ কি ইহ জন্মে আর এই গ্রামে সে দেখাইতে পারিবে? কুঞ্জ কহিল, দিদি রাজি হ, ধরতে গেলে বৃন্দাবনই তোর আসল বর। কুসুম অত্যন্ত রাগিয়া জবাব দিল, আসল নকল বুঝি না দাদা, শুধু বুঝি আমি বিধবা। কেন, এ কি কুকুর বিড়াল পেয়েছ যে যা ইচ্ছে হবে তাই করবে? এই বিয়ে, এই কণ্ঠী বদল, আবার বিয়ে, আবার কণ্ঠী বদল। যাও, ওসব আমার সম্মুখে তুলো না। বাড়লের উনি আমার কেহই নয়। আমার স্বামী মরেছে, আমি বিধবা। নিরীহ কুঞ্জ আর কথা কইতে পারেন। তাহার এই শিক্ষিতা তেজস্বিনী ভগিনীটির সম্মুখে সে কেমন যেন থমথম খাইয়া যায়। তথাপি সে ভাবে, আর এরকম করিয়া সে বড় দুঃখী। এই দুখানি কুঠির এবং তৎসংলগ্ন অতি ক্ষুদ্র একখানি আম কাঁঠালের বাগান ছাড়া আর তাহার কিছুই না। অতএব নগদ এতগুলি টাকা এবং এত জোড়া ধুতি চাদর তাহার কাছে সোজা ব্যাপার নয়। তবুও এই প্রলোভন ছাড়াও সে তাহার একমাত্র স্নেহের সামগ্রীকে এই ভালো জায়গাটিতে সুপ্রতিষ্ঠিত করিয়া তাহাকে সুখী দেখিয়া নিজেও সুখী হইতে চায়। কণ্ঠীবদল তাহাদের সমাজে চল আছে, তাই তাহার মা ও কাজ করিয়া গিয়াছে। কিন্তু সে যখন মরিয়াছে এবং বৃন্দাবন কুসুমের স্বামী যখন এত সাদাসাদি করিতেছে, তখন কেন যে কুসুম এত বড় সুযোগের প্রতি দিকপাত করিতেছে না, তাহা সে কোনো মতেই ভাবিয়া পায়। কিন্তু সমাজের ফৌজদার ও জরিদারের মতো লইয়া কিছু মালসা ভোগ দেওয়া ব্যয়ভার সমস্তই বৃন্দাবন বহিব। তারপর এই দুঃখ কষ্টের সংসার ছাড়িয়া একেবারে রাজরানী হইয়া বসিবে। কুসুম কি বোকা? আহা, সে যদি কুসুম হইতে পারিত। এমনই করিয়া কুঞ্জ প্রতিদিনই চিন্তা করে। কুঞ্জ ফেরিওয়ালার ব্যবসা করে। একটি বড় ধামায় গুনছি, মালা, চিরুনি, কৌটা, সিঁদুর, তেলের মশলা, শিশুদের জন্য ছোট বড় পুতুল প্রভৃতি পণ্যদ্রব্য এবং কুসুমের হাতে নানাবিধ সূচের কারুকার্য ইত্যাদি মাথায় লইয়া 5-7টা গ্রামের মধ্য ফেরি করিয়া বেড়ায়। সমস্ত দিন বিক্রয় করিয়া যাহা পায়
দিনান্তে সেই পয়সাগুলি বোনটির হাতে আনিয়া দেয়। ইহা দ্বারা কেমন করিয়া কুসুম মূলধন বজায় রাখিয়া সে সুচারূপে সংসার চালাইয়া দেয় ইহা সে বুঝিতেও পারে না, পরিবার চেষ্টাও করেন। আজ সকালে সে ঘুরিতে ঘুরিতে বারলে গিয়া উপস্থিত হইয়াছিল। পথে বৃন্দাবনের সহিত দেখা। সে মাঠে কাজে যাইতেছিল, আর গেল না। স্বজাতি এবং কুটুম্বকে মহাসমাদে বাড়িতে ধরিয়া আনিল, হাত পা ধুইতে জল দিল এবং তামাক সাজিয়া আনিয়া খাতির করিল। দ্বিপ্রহরে তাহার মা নানাবিধ ব্যঞ্জনের ধারা কুঞ্জকে পরিতোষ করিয়া আহার করাইলেন এবং এত রৌদ্রে কিছুতেই ছাড়িয়া দিলেন না। সন্ধ্যার পর কুঞ্জ ঘরে ফিরিয়া হাত পা ধুইয়া মুড়ি মুড়কি চিবাইতে চিবাইতে সেই সব কাহিনী ভগিনীর কাছে বিব্রত করিয়া শেষে কহিল, হ্যাঁ, একটা গৃহস্থ বটে, বাগান পুকুর চাষবাস কোনো জিনিসটির অভাব নেই। মা লক্ষ্মী যেন উথলে পড়েছেন। কুসুম চুপ করিয়া শুনিয়াতেছিল, কথা কইল। কুঞ্জ ইহাকে সুলক্ষণ মনে করিয়া বৃন্দাবনের মা কি রাধিয়াছিলেন এবং কিরূপ যত্ন করিয়াছিলেন তাহার সবিশেষ পরিচয় দিয়া কহিল, খাইতে তাইয়েই কি ছেড়ে দিতে চাই বলে এত রোদ্দুরে বেরোলে মাথা ধরে অসহ্য। কুসুম দাদার মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া কহিল, তাহলে দাদা বুঝি সারাদিনই এই কর্মই করিয়াছ, খেয়েছ আর ঘুমিয়েছ? তাহার দাদাও রহস্য জবাব দিল, কি করি বল বোন, ছেড়ে না দিল তো আর জোর করে আসতে পারি। কুসুম কহিল, তাহলে ও গায়ে আর কোনোদিন যেও না। কুঞ্জ কথাটি ঠিক বুঝিতে পারিল, জিজ্ঞাসা করিল, যাব না কেন? পথে দেখা হলেই তো ধরে নিয়ে যাবে, তারা বড় লোক, তাদের ক্ষতি নেই, কিন্তু আমাদের তাহলে তো চলবে না দাদা। ভগিনীর কথায় কুঞ্জ ক্ষুণ্ণ হইল। কুসুম তাহা বুঝিতে পারিয়া হাসিয়া বলিল, সে কথা বলিনি দাদা, সে কথা বলিনি। দু একদিনে আর কি লোকসান হবে তা নয়, তবে তারা বড় মানুষ, আমরা দুঃখী, কাজ কি দাদা তাদের সঙ্গে বেশি মেশামেশি করে? কুঞ্জ জবাব দিল, আমি তাদের ঘরে গেছে যাইনি, তাও যাইনি বটে, তবু ডেকে নিয়ে গেলেই যাবার দরকার কি দাদা? তুই যে এই বামুন মেয়েদের সঙ্গে মেলামেশা করিস, তাও তো সব বড়লোক, তবে যাস কেন? কুসুম দাদার মনের ভাব বুঝিয়া হাসিতে লাগিল, বলিল, তাদের সঙ্গে ছোটবেলা থেকেই খেলা করি, তাছাড়া তারা আমাদের জাতও নয়, সমাজও নয়, এখানে আমাদের লজ্জা নেই, কিন্তু ওদের কথা আলাদা। কুঞ্জ খানিকক্ষণ চুপ করিয়া বলিল, সেখানেও লজ্জা নেই মালক, তাদের দয়া করেছে, 2 পয়সা আছে সত্য, কিন্তু এতটুকু দেমাক অহংকার নেই, সবাই যেন মাটির মানুষ। বৃন্দাবনের মা তাহার হাত দুটি ধরে যেমন করে। কথাটা শেষ হইল না, মাঝখানে কুসুম বিরক্ত ও ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আবার সেই সব পুরনো কথা। মায়ের নামে ওরা যে এত বড় কলঙ্ক তুলেছিল, দাদা বুঝি ভুলে বসে আছে। কুঞ্জ প্রতিবাদ করিয়া বলিল, তোরা একটা কথা তোলেনি, বদ লোকে হিংসে করে বদনাম দিয়েছে। কুসুম কহিল, তাই ওরা আমাকে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করিয়েছিল কেমন? কুঞ্জ একটু অপ্রতিভূত হইয়া বলিল, তা বটে, তবে কিনা তাতে বৃন্দাবন বেচারির একটু দোষ ছিল না, বরং তার বাপের দোষ ছিল। কুসুম এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া শান্তভাবে বলিল, যার দোষী থাক দাদা, যা হয় না হবার নয়, দরকার কি? 100 বার সেই সব কথা তুলে আমি পারিনি আর তর্ক করি। কুঞ্জ প্রথমটা জবাব দিতে পারিল, পরে একটু রুষ্ট স্বরে বলিল, তুই তো তর্ক করতে পারিস না, কিন্তু আমাকে যেসব দিক দেখতে হয়, আজ আমি মলে তোর দশা কি হবে তা একবার ভাবি। কুসুম বিরক্ত হইয়াছিল, কথা কহিল। কুঞ্জ গম্ভীর মুখে কহিতে লাগিল, আমি আমাদের মুরব্বীদের সবাইকে জিজ্ঞেস করেছি, তোর শাওড়ি নলডাঙ্গার পুরো বাবাজির মতো পর্যন্ত জেনে এসেছে, সবাই খুশি হয়ে মত দিয়েছে, তা জানি। কুসুমের মুখের ভাব সহসা কঠিন হইয়া উঠিল, কিন্তু সে সংক্ষেপে জানি বই কি বলিয়া চুপ করিয়া গেল। তাহার কথা লইয়া, তাহার মায়ের কথা লইয়া, তাহার কুণ্ঠি বদলের কথা লইয়া তাহাদের সমাজে আলোচনা চলিতেছে, গণ্যমান্য দিগর মতো জানাজানি চলিতেছে। এত সংবাদ তাহাকে যৎপরন্তি ক্ষুব্ধ করিয়া তুলিল। কিন্তু এ ভাব চাপা দিয়া সহসা জিজ্ঞাসা করিল, এ বেলা কি খাবে দাদা? কুঞ্জ বনের মনের ভাব সেও মুখ ভারী করিয়া বলিল, কিছু না, আমার খিদে নেই। কুসুম অধিকতর ক্রুদ্ধ হইল, কিন্তু তাহাও সংবরণ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। কুঞ্জ এক কলিকা তামাক সাজিয়া লইয়া সেইখানে বসিয়া তামাকটা নিঃশেষ করিয়া হুকাটা দেয়ালে ঠেস করিয়া রাখিয়া ডাক দিল কুসুম। কুসুম তাহার ঘরের মধ্যে সিলাই করিতে বসিয়াছিল। সাড়া দিল কেন? বলি, রাত্রির হচ্ছে না, রাতবি কখন? কুসুম তথা হইতে জবাব দিল, আজ আর রাতব না। কেন? তাই জিজ্ঞেস কর। কুসুম চেঁচাইয়া বলিল, আমি 100 বার বকতে পারি। বোনের কথা শুনিয়া কুঞ্জ দুমদুম করিয়া
পা ফেলিয়া ঘরের মধ্যে আসিয়া দাঁড়াই। চেঁচাইয়া বলিল, জ্বালাতন করিস নে কুসুম, আমন ধারা করলে যেখানে দু চোখ যায় চলে যাব। তা বলে যাও, এক্ষুনি যাও, বাড়ির মধ্যে আমি হাড়ি ডোমের মতো অমন করে হাঁকাহাঁকি করতে দেব না। ইচ্ছা হয় যাও, ওই রাস্তায় দাঁড়িয়ে যত পারো চেঁচাও। কুঞ্জ ভয়ানক ক্ষুব্ধ হইয়া বলিল, পোড়ার মুখে তুই ছোট বোন হয়ে বড় ভাইকে তাড়িয়ে দিস। কুসুম বড় বলে তুমি যা ইচ্ছে তাই করবে না। বোনের মুখের পানে চাহিয়া কুঞ্জ মনে মনে একটু ভয় পাইল। গলা নরম করিয়া বলল, কিসে যা ইচ্ছে বললুম শুনি? কেন তবে আমাকে না বলে ওইখানে গিয়ে খেয়ে এলে কেন? তাতে দোষ কি হয়েছে? কুসুম তীব্রভাবে বলল, দোষ হয়েছে, ঢের দোষ হয়েছে। আমি মানা করে দিচ্ছি, আর তুমি ওইখানে যাবেন। কুঞ্জ বড় ভাই কলহের সময় নতি স্বীকার করিতে তাহার লজ্জা করিল। কহিল, তুই কি বড় বোন যে আমাকে হুকুম করবি? আমার ইচ্ছে হলে সেখানে যাও। কুসুম তেমনি জোর দিয়া বলিল, না, যাবে না। আমি শুনতে পেলে ভালো হবে না, বলে দিচ্ছি দাদা। এবার কুঞ্জ যথার্থ ভয় পাইল, তথাপি মুখের সাহস বজায় রাখিয়া বলিল, যদি যাই কি করবি তুই? কুসুম সেলাই ফেলিয়া দিয়া তড়িৎ বেগে উঠিয়া দাঁড়িয়া চেঁচাইয়া উঠিল, আমাকে রাগিও না বলছি দাদা, যাও, আমার সম্মুখ থেকে সরে যাও বলছি। কুঞ্জু শশ বস্তে ঘর হইতে বাহির গিয়া কপাটের আলে দাঁড়িয়া মৃদু কণ্ঠে বলিল, তোর ভয়ে সরে যাব? যদি না যাই কি করতে পারিস তুই? কুসুম জবাব দিল না। প্রদীপের আলোটা আরো একটু উজ্জ্বল করিয়া দিয়া সেলাই করতে বসিল। আড়ালে দাঁড়াইয়া কুঞ্জর সাহস বাড়িল। কণ্ঠস্বর অপেক্ষাকৃত উচ্চ করিয়া বলিল, লোকে কথাই বলে, স্বভাব যায় না মলে। নিজে রাক্ষসী মতো চেঁচাবি, তাতে দোষ নেই, কিন্তু আমি একটু জোর কথা কহিলে বলিয়া কুঞ্জ থামিল। কিন্তু ঘরের ভিতর যাইতে প্রতিবাদ আসিল না দেখিয়া সে মনে মনে অত্যন্ত তৃপ্তি বোধ করিল। উঠিয়া গিয়া হুকাটা তুলিয়া আনিয়া নিরর্থক গোটা দুই টান দিয়া গলার সুর আর এক পর্দায় চড়াইয়া দিয়া বলিল, আমি যখন বড়, আমি যখন কর্তা, তখন আমার হুকুমে কাজ হবে। বলিয়া পড়া তামাকটা ঢালিয়া ফেলিয়া নতুন করিয়া সাজিতে সাজিতে এবার রীতিমতো জোর গলায় হাঁকিয়া কহিল, চাইনি আমি কারো কথা 100 বার নানান, শুনতে আমি চাইনি। আমি যখন কর্তা, আমার যখন বাড়ি, তখন আমি যা বলবো তাই বলিয়া সে সহসা পিছনে পদশব্দ শুনিয়া ঘাড় বাঁকাইয়া স্তব্ধ হইয়া থামে। কুসুম নিঃশব্দে আসিয়া তৃপ্ত দৃষ্টিতে চাহিয়াছিল। বলিল, বসে বসে কোদল করবে না, যাবে এখান থেকে। ছোট বোনের তীক্ষ্ণ দৃষ্টিতে সম্মুখের বড় ভাইয়ের কর্তা সাজিবার শখ পড়িয়া গেল। তাহার গলা দিয়া সহসা কথা বাহির হইল না। কুসুম তেমনি ভাবে বলিল, দাদা যাবে কিনা? এখন সে কুঞ্জনাথ নাই, সে গলাও নাই। চেঁচি কইয়া বলিল, বললুম তো, তামাকটা সেচে নিয়ে যাচ্ছে। কুসুম হাত বাড়াইয়া দাও আমাকে বলিয়া কলিকাটা হাতে লইয়া চলিয়া গেল। মিনিট খানেক পরে ফিরিয়া আসিয়া সেটা হুকা মাথায় রাখিয়া দিয়া জিজ্ঞাসা করিল, সাকরাদের দোকানে যাচ্ছ তো? কুঞ্জ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। কুসুম সহজভাবে বলিল, তাই যাও, কিন্তু বেশি রাত করো না, আমার রান্না শেষ হইতে দেরি হবে না। কুঞ্জ হুকাটা হাতে লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। সেদিন কুঞ্জ ভগিনীর কাছে বৃন্দাবনের সাংসারিক পরিচয় দিবার সময় অত্যুক্তি মাত্র করে নাই। সত্যি তাহাদের গৃহে লক্ষ্মী উতলিয়া পড়িতেছিল, অথচ সেজন্য কাহারও অহংকার অভিমান কিছুই ছিল না। এ গ্রামে বিদ্যালয় ছিল না। বৃন্দাবন ছেলেবেলায় নিজের চেষ্টায় বাংলা লেখাপড়া শিখে এবং তখন হইতে একটা পাঠশালা খুলিবার সংকল্প করে, কিন্তু তাহার পিতা গৌরদাস পাকা লোক ছিলেন। বৃন্দাবন একমাত্র সন্তান হলেও এইসব অনির্দিষ্ট কার্যে পুত্রকে প্রশ্রয় দেয় নাই। তাহার মৃত্যুর পর সে নিজেদের চণ্ডীমণ্ডপে বিনা বেতনের একটা পাঠশালা খুলিয়া সংকল্প কার্যে পরিণত করে। পাড়ায় একজন অবসরপ্রাপ্ত প্রাচীন শিক্ষক ছিলেন। ইহাকে সে নিজের ইংরেজি শিক্ষার জন্য নিযুক্ত করে। তিনি রাত্রে পড়াইয়া যাইতেন, তাই কথাটা গোপনই ছিল। গ্রামে কেহই জানিতে পারে নাই বৃন্দা অষ্টম ইংরেজি শিখিয়াছিল। বছর 5 পূর্বে স্ত্রী বিয়োগের পর সে এই লেখাপড়া লইয়াই থাকিত। প্রায় সমস্ত রাত্রি পড়িত, সকালে গৃহকর্ম বিষয় আশয় দেখিত এবং দুপুরবেলা স্বপ্রতিষ্ঠিত পাঠশালে কৃষক পুত্র দিগের অধ্যাপনা করিত। বিধবা জননী তাহাকে পুনরায় বিবাহের জন্য পীড়াপিড়ি করিলে সে তাহার শিশুপুত্রটিকে দেখাইয়া বলিত, যে জন্য বিয়ে করা তা আমাদের কাছে আর আবশ্যক নেই না। মা কান্নাকাটি করিতেন, কিন্তু সে শুনিত না। এমনই করিয়া বছর 2 কাটিল। তারপর হঠাৎ করিয়া একদিন সে কুঞ্জ বৈষ্ণবের বাড়ির সম্মুখে
কুসুমকে দেখিল। কুসুম নদী হইতে স্নান করিয়া কল সককে ঘরে ফিরতেছিল। সে তখন সবেমাত্র যৌবনে পা দিয়েছে। বৃন্দাবন মুগ্ধ নেত্রে চাহিয়া রহিল। কুসুম গৃহে প্রবেশ করিলে সে ধীরে ধীরে চলিয়া গেল। এই গ্রামের সব বাড়ি সে চিনিত, সুতরাং এই কিশোরী যে কে তাহাও সে চিনিল। এক সন্তান হইলে মাতা পুত্রে যে সম্বন্ধ হয়, বৃন্দাবন ও জননীর মধ্যে সেই সম্বন্ধ ছিল। সে ঘরে ফিরিয়া মায়ের কাছে কুসুমের কথা অবাধে প্রকাশ করিল। মা বলিলেন, সে কি হয় বাবা, তাদের যে দোষ আছে। বৃন্দাবন জবাব দিল, তা হোক মা, তবু সে তোমার বউ। যখন বিয়ে দিয়েছিলে তখন সে কথা ভাবিনি কেন? মা বলিলেন, সেসব কথা তোমার বাবা জানতেন, তিনি যা বুঝিয়েছিলেন করে গেছেন। বৃন্দাবন অভিমান ভরে কহিল, তবে তাই ভালো মা, আমি যেমন আছি তেমনই থাকি। আমার বিয়ের জন্য তুমি আর কোনো পীড়াপিড়ি করো না। বলিয়া সে অন্যত্র চলিয়া গেল। তখন হইতে 3 বৎসর অতিবাহিত হইয়াছে। ইহার মধ্যে বৃন্দাবনের জননী কুসুমকে ঘরে আনিবার জন্য অবিশ্রাম চেষ্টা করিয়াছেন, কিন্তু ফল হয় নাই। কুসুমকে কোনো মতেই সম্মত করান যায় নাই। কুসুমের এত দৃঢ় আপত্তির দুটো বড় কারণ ছিল। প্রথম কারণ, সে তাহার নিরীহ, অসমর্থ ও অল্পবুদ্ধি ভাইটিকে একা ফেলিয়া আর কোথাও গিয়াই স্বস্তি পাইতে পারে না। দ্বিতীয় কারণ, পূর্বেই বলিয়াছি, আর কোনরূপ সামাজিক ক্রিয়া না করিয়া সে যদি সহজে গিয়া স্বামীর ঘর করিতে পাইত, হয়তো এমন করিয়া তাহার সমস্ত দেহমন দাদার অনুরূপ ও পীড়াপিড়ির বিরুদ্ধে বাঁকিয়া দাঁড়াইত না। কিন্তু ওই যে আবার কি সব করিতে হইবে, রকমারি গোষ্ঠমের দল আসিয়া দাঁড়াইবে, তাহার মায়ের মিথ্যা ও কলঙ্কের কথা, তাহার নিজের বাল্যজীবনের বিস্তৃত ঘটনা, আরো কত কি ব্যাপারের উল্লেখ হইবে। চেঁচামেচি উঠিবে, পাড়ার লোক কৌতূহলী হইয়া দেখিতে আসিবে। তাহার সঙ্গিনীদের সকল দৃষ্টি বেড়ার ফাঁক দিয়া নিঃসংশয়ে উকিঝুঁকি মারিবে। শেষে ঘরে ফিরিয়া গিয়া সোজা ভাষায় হাসিতে হাসিতে বলিবে, হারিডোমের মতো কুসুমেও নিকা হইয়া গেল। ছি ছি, এর সব মনে করিলেও সে লজ্জায় কণ্টকিত হইয়া ওঠে। যেসব ভদ্রকন্যাদের সহিত সেও লেখাপড়া শিখিয়াছে, একসঙ্গে একইভাবে এত বড় হইয়াছে, দরিদ্র হইলেও আচার ব্যবহারে তাহাদের অপেক্ষা সে যে ছোট, এ কথা সে মনে ঠাঁই দিতেও পারে না। কাল সন্ধ্যায় দাদার সহিত কুসুমের কলহ হইয়াছিল। রাগ করিয়া কাঠের সিন্দুকের চাবিটা সে দাদার পায়ের কাছে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া সরসে বলিয়াছিল, আর যে সংসারে কিছুতেই থাকিবে না। আজ প্রভাতে নদী হইতে স্নান করিয়া ফিরিয়া দেখিল দাদা ঘরে নাই, চলিয়া গিয়াছে, তাহার ধামাটিও নাই। কুসুম মনে মনে একটু হাসিয়া বলিল, কাল বকুনি খেয়েই দাদা আজ ভোরে উঠিয়া পালিয়েছে। কল্লকার ত্রুটি সারিয়া লইবার জন্য সে পলাইয়াছে, তাহা সত্য বটে, কিন্তু কুসুম যাহা অনুমান করিল তা নহে। সে ত্রুটি আর একটা খানিক পরেই তাহা প্রকাশ পাইল। কুসুমকে প্রত্যাহ অতি প্রত্যুষে উঠিয়া গৃহকর্ম করিতে হইত। ঘর দুয়ারে গোময় দিয়া নিকাইয়া ক্ষুদ্র প্রাঙ্গণটি পরিষ্কৃত পরিচ্ছন্ন করিয়া নদী হইতে স্নান করিয়া জল আনিয়া তবে দাদার জন্য রাধিয়া দিতে হইত। যেদিন কুঞ্চ না খাইয়া যাইত, সেদিন দ্বিপ্রহরের মধ্যই ফিরিয়া আসিত। তাহার কখনো অনেক দেরি মনে করিয়া কুসুম ফুল তুলিতে লাগিল। উঠানের একধারে কয়েকটা ফুলের গাছ, গোটা কয়েক মল্লিকা, ওই জুই এর ছাড় ছিল। ইহারাই তাহার নিত্য পূজার ফুল যোগান দিত। ফুল তুলিয়া সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া লইয়া সবেমাত্র পূজায় বসিয়াছে, এমন সময় সদরে কয়েকখানা গোজান আসিয়া থাম এবং পরক্ষণে একটি গৌড়া নারী কপাট ঢেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইল। ক্ষণকালের নিমিত্ত উভয়ের দিকে চাহিয়া রহিল। কুসুম উহাকে আর কখনো দেখে নাই, কিন্তু তাকে তিলক গলায় মালা দেখিয়া বুঝিল যেই হন সজাত। গৌড়া কাছে আসিয়া হাসিমুখে বলিলেন, তুমি আমাকে চেনো না মা? তোমার দাদা চেনে। কুঞ্জনাথ কই? কুসুম জবাব দিল, তিনি আজ ভোরেই বাইরে গেছেন, ফিরতে বোধ করি দেরি হবে। আগন্তুক বিস্ময়ের স্বরে বলিলেন, দেরি হবে কি গো? কাল সে তার ভগিনীপতিকে আরো 4-5টি ছেলেকে, তারাও আমাদের আপনার লোক সম্পর্কে ভাগ্নে হয়, সবাইকে খেতে বলে এলো। আমিও তাই আজ সকালে বললুম। বৃন্দাবন গরুর গাড়িটা ঠিক করে আনতে বলে, দিয়ে বাছা যাই, আমিও বৌমাকে একবার দেখে আশীর্বাদ করে আসি। কথা শুনিয়া কুসুম স্তম্ভিত হইয়া গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলাইয়া লইয়া মাথার আঁচলটা আরো খানিকটা টানিয়া দিয়া তাড়াতাড়ি একটা প্রণাম করিয়া উঠিয়া গেল এবং ঘরের ভিতর হইতে আসন আনিয়া পাতিয়া দিয়া চুপ করে দাঁড়াইল। কুসুম বুঝিল ইনি শাশুড়ি। তিনি আসনে বসিয়া হাসিয়া বলিলেন, কাল খাওয়া দাওয়ার পর বৃন্দাবন তামাশা করে বললে, আমি এমনি হতবাকা যে কুঞ্জদা বড় ভাই এর মতো হয়েও কোনোদিন ডেকে
এক ঘটি জল পর্যন্ত খেতে বললেন। কদিন থেকে আমার ননদের ছেলেরা সব এখানে আছে। কুঞ্জনাথ হাসতে হাসতে তাই সকলকে নেমন্তন্ন করে এলো। তারা সবাই এলো বলে কুসুম ঘাড় হেট করিয়া রহিল। বৃন্দাবনের মা সাধারণ নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের মতো ছিলেন। তার বুদ্ধি শুদ্ধি ছিল। কুসুমের ভাব দেখিয়া হঠাৎ তার সন্দেহ হইল, কি যেন একটা গোলমাল ঘটিয়াছে। সন্ধি কণ্ঠে প্রশ্ন করিলেন, হ্যাঁ বৌমা, কুঞ্জনাথ কি তোমাকে কিছু বলে নাই? কুসুম ঘোমটার ভিতরে ঘাড় নাড়িয়া জানাইল না, কিন্তু ইহা তিনি বুঝিতে পারিলেন না এবং মনে করিলেন সে বলিয়াই গিয়াছে। তাই সন্তুষ্ট হইয়া বলিলেন, তবু ভালো। তারপর কুঞ্জনাথকে উদ্দেশ্য করিয়া নিঃসন্দেহে বলিলেন, ভয় হইয়াছিলেন। আমার পাগলা ছেলেটা বুঝি সব ভুলে বসে আছে, তবে বোধ করি সে কিছু কিনতে কিনতে গেছে, এক্ষুনি এসে পড়বে। ওই যে ওরাও সব হাজির। কুঞ্জদা বলিয়া বৃন্দাবন একটা ভাগ দিয়া উঠানে আসিয়া দাঁড়াইল। সঙ্গে তাহার আরো 3টি ছেলে, ইহারাই মামাতো ভাই। তাহার মা বলিলেন, কুঞ্জনাথ এইমাত্র কোথায় গেল? বৌমা, ঘরের ভিতরে একটা শতরঞ্জি পেতে দাও বাছা, ওরা বসু। কুসুম ব্যস্ত হইয়া তাহার দাদার ঘরের মেঝেতে একটা কম্বল পাতিয়া দিয়া কলিকাটা হাতে লইয়া তামাক সাজিয়া আনিতে রান্নাঘরে চলিয়া গেল। বৃন্দাবন দেখতে পাইয়া সাহস্যে কহিল, ও থাক, তামাক আমরা কেউ খাইনি। কুসুম কলিকাটা ফেলিয়া দিয়া এইবার রান্না করে একটা খুঁটি আশ্রয় করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার কাণ্ডজ্ঞানহীন মূর্খ অকরাজ অকস্মাৎ একই বিপদের মাঝখানে তাহাকে ফেলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। ক্রোধে, অভিমানে, লজ্জায়, অসম্ভাবী অপমানের আশঙ্কায় তাহার 2 চোখ জলে ভরিয়া গেল। কাল হইতেই তাহার ভাড়াতে সমস্ত জিনিস বাড়ন্ত হইয়া উঠিয়াছে। আজ সকালে স্নানে যাইবার পূর্বেও সে ভাবিয়া গিয়াছে ফিরে আসিয়াই দাদাকে হাটে পাইয়া দেবে, কিন্তু ফিরে আসিয়া আর দাদার সন্ধান পায় না। দোষ অপরাধ করার পরে ছোট বোনকে কুঞ্জ যথার্থই এত ভয় করি যে সচরাচর মানসকণ্ঠ মনিককেও এত করে না। যে বড় লোকেদের ঘরে শুধু খাইয়া আসিবার অপরাধে কুসুম এত রাগ করিয়াছিল, ঝোঁকের মাথায় সেই বড়লোকদিগকে সদল বলে নিমন্ত্রণ করিয়া ফেলার গুরুতর অপরাধ মন করিবা বলিবার দুঃসাহস কুঞ্জ কোনো মতেই নিজের মতো সংগ্রহ করিতে পারে নাই বলিয়া সে সকালে উঠিয়া পলাইয়াছে এবং কিছুতেই সে রাত্রির পূর্বে ফিরিবেন, ইহা নিশ্চয় বুঝিয়াই কুসুম আশঙ্কায় স্থির হইয়া উঠিয়াছিল। আবার সবচেয়ে বিপদ হইয়াছিল যে সিন্দুকটির ভিতরে তাহাদের সঞ্চিত গুটি কয়েক টাকা ছিল, তাহার চাবিটাও আছে, অথচ হাতেও একটা পয়সা নেই। এখন নিরুপায় ভাবে মিনিট 5 দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ তাহার সমস্ত রাগটা গিয়া পড়িল বৃন্দাবনের উপর। বাস্তবিক সমস্ত দোষী তাহার। কেন সে তাহার নির্বোধ নিরীহ ভাইটিকে পথ হইতে ধরিয়া লইয়া গেল? কেনই বা এইসব পরিহাস উনিকে যে দাদা ওকে ঘরে ডাকে আনিয়া খাই? এই 3 বৎসর কত ছলে কত উপলক্ষে বৃন্দাবন এদিকে যাতায়াত করিয়াছে, কত উপায়ে তাহাদের মন পাইবার চেষ্টা করিয়াছে, কতদিন সকাল সন্ধ্যায় বিনা প্রয়োজনে বাড়ির সম্মুখের পথ দিয়া হাঁটিয়া গিয়াছে। তাহাদের দুস্থ অবস্থার কথা সে সমস্ত জানে বলিয়া তাহাদিগকে অপদস্থ করিবার এই কৌশল সৃষ্টি করিয়াছে। কুসুম কাঠের মূর্তির মতো সেইখানে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগে। সে বড় অভিমানিনী, এখন একা সে কি উপায় করিবে? বৃন্দাবনের মা ঘরের ভিতরে উঠিয়া গিয়া ছেলেদের সহিত কথাবার্তা বলিতেছিল, কিন্তু তার ছেলের চোখ ঘরের বাইরে ঘুরিয়া বেড়াইতেছিল। হঠাৎ সে দৃষ্টি রান্নাঘরের ভিতরে কুসুমের উপর পড়িল। চোখাচোখি হইল, মনে হইল সে সংকেতে তাহাকে যেন আহ্বান করিল। পলকের এক অংশের জন্য তাহার সমস্ত হৃৎপিণ্ড উন্মুক্তের মতো লাফাইয়া উঠিয়াই স্থির হইল। সে বুঝিল ইহা চোখের ভুল, ইহা অসম্ভব। দৈবাৎ কখন দেখা হইয়া গেলে যে মানুষ মুখ ঢাকিয়া দ্রুত পদে প্রস্থান করিয়াছে, যাহার নিদারুণ বিষ্ণুতার কথা সে অনেকবার কুঞ্জনাথের কাছে শুনিয়াছে, সে যাচিয়া তাহাকে আহ্বান করিবে এ হইতেই পারে না। বৃন্দাবন অন্যদিকে চোখ ফিরাইয়া লইল, কিন্তু থাকিতেও পারিল না। যেখানে চোখাচোখি হইয়াছিল আবার সেইখানেই চাহিল। ঠিক তাই কুসুম তাহারই দিকে চাহিয়াছে, হাত নাড়িয়া ডাকিল। প্রস্ত পদে বৃন্দাবন উঠিয়া আসিয়া রান্নাঘরের কপাটের কাছে দাঁড়াইয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, ডাকছিলে আমাকে? কুসুম তেমনি মৃদু কণ্ঠে বলিল, হো। বৃন্দাবন আরো একটু সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, কেন? কুসুম এক মুহূর্ত মনো করি থাকিয়া ভারী চাপা গলায় বলিল, জিজ্ঞেস করছি তোমাকে। আমাদের মন দিন দুঃখীকে জব্দ করে, তোমার মতো বড় লোকের কি বাহাদুরি বাড়ে? হঠাৎ কি হইছ?
বৃন্দাবন চুপ করিয়া দাঁড়িয়ে রইল। কুসুম অধিকতর কঠোরভাবে বলিল, জানো না আমাদের কি করে দিন চলে? কেন তবে তুমি দাদাকে অমন তামাশা করতে গেলে? কেন এত লোভ দিয়ে খেতে এলে? বৃন্দাবন প্রথমে ভাবিয়া পাইল না এই নালিশের কি জবাব দেবে, কিন্তু সম্ভবত সে ধীর প্রকৃতির লোক, কিছুতেই বেশি বিচলিত হয়। খানিকক্ষণ চুপ করিয়া নিজেকে সামলাইয়া লইয়া শেষে সহজ শান্তভাবে জিজ্ঞাসা করিল, কুঞ্জদা কোথায়? কুসুম বলিল, জানি না। আমাকে কোনো কথা না বলেই তিনি সকালে উঠে চলে গেছেন। বৃন্দাবন আর এক মুহূর্ত মৌন থাকিয়া কইল, গেলই বা, সে নেই, আমি আছি। ঘরে খেতে দেবার কিছুই নেই নাকি? কিছু না, সব পুড়িয়েছে, আমার হাতে টাকাও নেই। বৃন্দাবন কহিল, এই গায়ে তোমাদের মতো আমাকে সবাই জান, আমি মুদির হাতে সমস্ত কিনে পাঠিয়ে দিচ্ছি, আমাকে একটা গামছা দাও, আমি একেবারে স্নান করে ফিরে আসবো। মা জিজ্ঞেস করলে, বলো আমি নাইতে গেছি, দাঁড়িয়ে থেকো না, যাও। কুসুম ঘরে গিয়া তাহার গামছা নিয়া হাতে দিল, সেটা মাথায় জড়াইয়া লইয়া বৃন্দাবন হাসিয়া বলিল, কুঞ্জদার তুমি বোন হও, তাই সে পালাইতে পেরেছে, তার কিছু হলে বোধ করি এমন করে ফেলে যেতে পারত। কুসুম চুপি চুপি জবাব দিল, সবাই পারে না বটে, কিন্তু কেউ কেউ তাও বেশ পারে। বলিয়া সে বৃন্দাবনের মুখের প্রতি আর চোখে চাহিয়া দেখিল। কথাটা তাহাকে বাস্তবিক কিরূপ আঘাত করিল। বৃন্দাবন যাইবার জন্য পা বাড়াইয়াছে, থামিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, তোমার এ ভুল হয়তো একদিন ভাঙ্গিতেও পারে। ছেলেবেলায় তোমার মায়ের অন্যায়ের জন্য যেমন তুমি দায়ী নও, আমার বাবাও ভুলের জন্য তেমন আমার দোষ। যাক, এসব ঝগড়ার এখন যাও, রাতভর জোগাড় করবে। রাতভর কি জোগাড় করবো? আমার মাথাটা কেটে দিয়ে দিলে যদি তোমার পেট ভরে, না হয় বলো, তাই দিকে। বৃন্দাবন দুই এক পা এগিয়েছিল, বেরিয়ে আসিয়া একথা জবাব না দিয়া কণ্ঠস্বর আলোনত করিয়া ধীরে ধীরে বলিল, আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, আমাকে তা সইতেই হবে, কিন্তু রাগের মাথায় তোমার শাশুড়ি ঠাকুরনকে যেন এক কটু কথা শুনিয়া দিও, তিনি অল্পেই বড় আঘাত। কুসুম ক্ষুব্ধ চাপা গলায় ফিসফিস করিয়া বলিল, আমি জন্তু নই, আমার সে বুদ্ধি আছে। বৃন্দাবন কহিল, সেও জানি, আবার বুদ্ধির চেয়ে রাগ তোমার ঢের বেশি, তাও জানি। আর একটা কথা কুসুম, মা স্নান করেই চলে এসেছে, এখনো পূজা আনতেই করে নাই, তাকে জিজ্ঞেস করে আগে সেই জোগাড়টা করে দাও গে। আমি চললুম, যাও, কিন্তু কোথাও গল্প করতে বসে যেও না যেন। বৃন্দাবন একটুখানি হাসিয়া বলল, না, কিন্তু দেরি করে বকুনি, খাবারও ভারী লোভ হচ্ছে, আর একদিনের আশা দাও তো, আজ না হয় শিগগির করে ফিরে আসবে, সে তখন দেখা যাবে। বলিয়া কুসুম রান্নাঘরের ভিতরে যাইতেছিল। সহসা বৃন্দাবন একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া অতি মৃত্যুস্বরে বলিল, আশ্চর্য, একবার মনে হইল না যে আজ তুমি এই প্রথম কথা কইলে, যেন গত যুগান্তর আমাকে তুমি এমন শাসন করে এসেছ, ভগবানের হাতে বাধা কি আশ্চর্য বাদন। কুসুম দাঁড়াইয়া শুনিল, কিন্তু জবাব দিল না। বৃন্দাবন চলিয়া গেলে এক কথা স্মরণ করিয়া হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল। সে রান্নাঘরের ভিতরে আসিয়া স্থির হইয়া বসিল। নিজের শিক্ষার অভিমানে তাহাকে সে এতদিন অশিক্ষিত চাষা মনে করিয়া গণনার মধ্যে আনে নাই। আজিকার কথাবার্তা এবং এই ব্যবহারের পর তাহারই সম্বন্ধে এক নতুন আনন্দে, নতুন তৃষ্ণায় সে উৎসুক হইয়া উঠিল। সেদিন সন্ধ্যার পূর্বে বাড়তি ফিরিবার সময় বৃন্দাবনের জননী কুসুমকে কাছে ডাকিয়া অশ্রু গদগদ কণ্ঠে বলিলেন, বৌমা, কি আনন্দে যে সারাদিন কাটালো তা মুখে বলতে পারিনি, সুখী হও মা। বলিয়া তিনি অঞ্চলের ভিতর হইতে একজোড়া সোনার বালা বাহির করিয়া স্বহস্তে তাহার হাতে পরাইয়া দিলেন। আজিকার সমস্ত আয়োজন কুসুম গোপনে বৃন্দাবনের সাহায্যে নির্বাহ করেছিল, তাহা তিনি জানিতে পারিয়াছিলেন। বিশেষ করিয়া ইহাতেই তাহার হৃদয় আশায় আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। কুসুম গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া তাহার পদধূলি মাথায় তুলিয়া লইয়া নিঃশব্দে দাঁড়াইয়া উঠিলেন। অশ্রুবদিতে এই সম্বন্ধে আর কোনো কথা হইল না। গাড়িতে উঠিয়া বসিয়া তিনি বধূকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কুঞ্জনাথের সঙ্গে দেখা হইল না মা, পাগলা কোথায় সারাদিন পালিয়া লইল, কাল তাকে একবার আমার কাছে পাঠিয়ে দিও। কুসুম ঘাড় নাড়িয়া সম্মতি জানালো। বৃন্দাবনে পিতামহ বাট্টিরিক্তে গৌর নিতাই বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই ঘরে বসিয়া বৃন্দাবনের মা প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত মালা জপ করিতেন, আজও করিয়াছিলেন। তাহার শিশুপুত্র কোলের উপর মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িয়াছিলেন। ইহারা যেখানে বসিয়াছিলেন সেই স্থানটাই প্রদীপের ছায়া পড়িয়াছিল। সেই হেতু বৃন্দাবনের ঘরে ঢুকিয়া ইহাদিওকে দেখিতে পাইল না। সে বেদীর সন্নিকটে সরিয়া আসিয়া জানু পাতিয়া বসিল এবং কিছু মনে মনে
প্রার্থনা করিয়া ভূমিষ্ঠ প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতে এইবার মায়ের উপর তাহার দৃষ্টি পড়িল। মনে মনে অতিশয় লজ্জিত হইয়া আসিয়া বলিল, অমন আবছায়ায় বসে কেন মা? মা সন্দেহে বলিলেন, তা হোক, আয় তুই আমার কাছে এসে একটু বস। বৃন্দাবন কাছে আসিয়া বসিল। তাহার লজ্জা পাইবার কারণ ছিল, এখন রাত্রি এক প্রহরেই অধিক হইয়াছিল। এমন অসময়ে কোনোদিন সে ঠাকুর প্রণাম করিতে আসে না। আজ আসিয়াছিল যে আশাতীত সৌভাগ্যের আনন্দে বুক ভরিয়া উঠিয়াছিল। দিনটা সার্থক বোধ হইয়াছিল। তাহাই নম্র হৃদয়ে গোপনে ঠাকুরের কাছে নিবেদন করিয়া দিতে কিন্তু পারছে মা তাহার মনের কথাটা অনুমান করিয়া থাকেন। এই লজ্জাতে সে সংকুচিত হইয়া উঠিয়াছিল। খানিক পরে মা নিদ্রিত পত্রের মাথায় মুখে হাত বুলাইয়া দিতে দিতে উচ্ছ্বাসিত স্নেহহৃদয় কণ্ঠে বলিয়া উঠিলেন, মা মরা আমার এই এক ফোঁটা বংশধরকে ফেলে রেখে কোথাও আমি এক পা নড়তে পারিনি। তাই আজ মনে হচ্ছে বৃন্দাবন আমার মাথা থেকে কেন যেন ভারী বোঝা নিচে নামিয়েছে। তাকে শিগগির ঘরে আন বাছা। আমি মায়ের হাতে সমস্ত বুঝিয়ে দিয়ে একটু ছুটি নিই। দিন কত কাশী বৃন্দাবন করে। আজ বৃন্দাবনের অন্তরেও আশা ও বিশ্বাসের এমনই স্রোতে বইতেছিল। তথাপি সে সলজ্জ হাস্য কহিল, সে আসবে কেন মা? মা নিঃসন্দিগন্ধ কণ্ঠে বলিলেন, আসবে বই কি, সে এলে তবে তো আমার ছুটি হবে। আমারই ভুল হয়েছে বৃন্দাবন, এতদিন আমি নিজে যাইনি। আসবার সময় নিজের হাতের বালা দুগাছি পরিয়ে দিয়ে আশীর্বাদ করল। বৌমা পায়ের ধুলো মাথায় দিয়ে চুপ করে দাঁড়ালো। তখন বুঝেছি আমার মাথার ভার নেমে গেছে। তুই দেখিস দেখি, প্রথম যেদিন একটা ভালো দিন পাবো সেই দিনই ঘরের লক্ষ্মী ঘরে আনবো। বৃন্দাবন ক্ষণকাল মন থাকিয়া জিজ্ঞাসা করিলেন, কিন্তু এসে তোমার বংশধরটিকে দেখবে তো? মা তৎক্ষণাৎ বলিলেন, দেখব বই কি, সে ভয় আমার নেই। কেন নেই মা? মা বলিলেন, আমি সোনা চিনি বৃন্দাবন, অবশ্য খাটে কিনা এখন বলিতে পারিনি, কিন্তু পেতল নয়, গিল্টি নয়, এ কথা তোকে আমি নিশ্চয়ই বলে দিল। তার নইলে আমার সংসারে তাকে আনবার কথা তুললুম না। আরে বৃন্দাবন, বৌমা কি তোর সঙ্গে বরাবরই কথা কর? কোনোদিন নয় মা, তবে আজ বোধ করি বিপদে পড়েই বলিয়া বৃন্দাবন একটুখানি হাসিয়া চুপ করিল। মা এক মুহূর্ত স্থির থাকিয়া ঈষৎ গম্ভীর হইয়া বলিলেন, সে ঠিক কথা বাছা, তার দোষ নেই। সবাই এমনই, মানুষ বিপদে পড়লে তখন যথার্থ আপনার মনের কাছে ছুটে আসে। আমি তো মেয়ে মানুষ বৃন্দাবন, তবুও সে তার দুঃখের কথা আমাকে জানায়নি, তোকে জানিয়েছে। বৃন্দাবন চুপ করিয়া শুনিতে লাগল। তিনি পুনরায় কহিলেন, আমার আর একটা কাজ রইল, সেটা কুঞ্জনাথকে সংসারী করা। বলিয়াই তিনি নিজের মনে হাসিয়া উঠিলেন। শেষে বলিলেন, সে বেশ লোক, পাড়া শুদ্ধ নিমন্ত্রণ করে বাড়িতে ছেড়ে পালিয়ে গেল। তারপর যা হয় তা হোক। বৃন্দাবনও নিঃশব্দে হাসিতে লাগিল। মা বলিলেন, শুনলুম বৌমাকে সে ভারী ভয় করে, বড় ভাই হয়েও ছোট ভাইটিকে মতোই আছে। একজন রাশভারী মানুষ আছে বৃন্দাবন, আমার ভয় না করে থাকবার জো নেই, তা বয়সেই বড়ই হোক আর ছোটই হোক। আমার বৌমাও সেই ধাতের মানুষ, শান্ত অথচ শক্ত। এমনই মানুষ আমি চাই, যে ভার দিলে ভার সইতে পারবে। তবেই তো আমি সংসার ছেড়ে নিশ্চিন্ত হয়ে একবার বেরিয়ে পড়তে পারব। ক্ষণকাল চুপ করিয়া তখনই বলিয়া উঠিলেন, একটি দিনের দেখাই তাকে কি যে ভালোবেসেছি, তা আমি তোকে মুখে বলতে পারবো না। সারা সন্ধ্যা বেলাটা কেবল মনে হয়েছে কতক্ষণে ঘরে নিয়ে আসব, আবার কতক্ষণে দেখব। বৃন্দাবনের মনে মনে লজ্জা করিতে লাগিল। সে কথাটা চাপা দিবার অভিপ্রায়ে বলিল, কুঞ্জদার কথা কি বলেছিলে মা? মা বলিলেন, হ্যাঁ, তার কথা। বৌমাকে নিয়ে আসার আগে কুঞ্জনাথকে সংসারী করাও আমার একটা কাজ। কাল খুব ভোরে তুই গোপালকে গাড়ি আনিতে বলে দিস। আমি একবার নলডাঙ্গায় যাব, ওখানে গোকুল বৈরাগীর মেয়েকে আমার বেশ পছন্দ হয়, দেখতে শুনতে মন্দ না। তাছাড়া কথাটা শেষ হইবার পূর্বে বৃন্দাবন হাসিয়া বলিল, তাছাড়া ওই এক মেয়ে বৈরাগীও কিছু বিষয় আশায় রেখে মরেছে না মা। মাও হাসিলেন, বলিলেন, সে কথা সত্যি বাছা। কুঞ্জর পক্ষে সবচেয়ে দরকার, নইলে বিয়ে করলেই তো হয় না, খেতে পড়তে দেওয়া চাই।
আর মেয়েটি বা মন্দ কি বৃন্দাবন? একটু কালো কিন্তু মুখশ্রী আছে। যাই হোক, দেখি কাল কি করে আসতে পারে। বৃন্দাবন মাথা নাড়িয়া বলিল, আমিও দিনক্ষণ দেখাই গে মা। তুমি নিজে যখন যাচ্ছ তখন শুধু যে ফিরবে না সে নিশ্চয় জানি। কুঞ্জনাথের বিবাহের কথা, দেনা পাওনার কথা, খাওয়ান দাওয়ানের কথা সমস্তই প্রায় স্থির করিয়া পরদিন অপরাহ্নে বৃন্দাবনের জননী বাড়ি ফিরিয়াছিলেন। তখন চণ্ডীমণ্ডপের সম্মুখে সারি দিয়া দাঁড়াইয়া পাড়োয়া নামতা আবৃত্তি করিতেছিলেন। বৃন্দাবন একেধারে দাঁড়াইয়া তাহাই শুনতেছিল। গরুর গাড়ির সম্মুখে আসিয়া থামিতেই তাহার শিশুপুত্র চরণ গাড়ি হইতে নামিয়া চেঁচামেচি করিয়া বাপের কাছে ছুটিয়া আসিল। মাতুলানি পছন্দ করিতে সেও আজ পিতামহীর সঙ্গে গিয়াছিল। বৃন্দাবন তাহাকে কোলে তুলিয়া লইয়া গাড়ির কাছে আসিয়া দাঁড়াইল। মা তখন নামিতেছিলেন। তাহার প্রসন্ন মুখ লক্ষ্য করিয়া সে কহিল, কবে দিন স্থির করে এলে মা? এই মাসের শেষে আর দিন নেই, তুই এই ভিতরে আয়, অনেক কথা আছে বলিয়া তিনি হাসিমুখে ভিতরে চলিয়া গেলেন। তার নিজের ঘরে বউ আসিবে, এই আনন্দে তার বুক ভরিয়া গিয়াছিল। তাছাড়া ওই একটি দিনে ঘরকন্যার গৃহিণীপনায় কুসুমকে তিনি সত্যি ভালোবাসিয়াছিলেন। নিজে সুখী হইবেন, একমাত্র সন্তানকে যথার্থ সুখী করিবেন। তাহাদের হাতে ঘর সংসার সঁপিয়া দিয়া তীর্থ ধর্ম করিয়া বেড়াইবেন। এই সব সুখ স্বপ্নের কাছের আর সমস্ত কাজই তার সহজসাধ্য হইয়া গিয়াছিল। তাই গোকুলের বিধবার সমস্ত প্রস্তাবেই তিনি সম্মত হইয়া সমস্ত ব্যয়ভার নিজের মাথায় তুলিয়া লইয়া বিবাহ স্থির করিয়া আসিয়াছিলেন। ও বেলায় তাহার খাওয়ার হয় নাই। সহজে তিনি কোথাও কিছু খাইতে চাইতেন না। বৃন্দাবন তাহা জানিত। সে পাঠশালের ছুটি দিয়া ভিতরে আসিয়া দেখিল সেদিনে কোনো উদ্বেগ না করিয়াই তিনি চুপ করিয়া বসিয়া আছেন। বৃন্দাবন বলিল, উপোস করে ভাবলে সমস্ত গোলমাল হইয়া যায়। ঘরের ভাবনা পরে ভেবো মা, আগে সেই চেষ্টা করো। মা বলিলেন, সে সন্ধ্যার পরে হবে। না রে, তামাশা নয়, আর সময় নেই। সে পাগলের না আছে টাকা করি, না আছে লোকজন, আমাকে সব ভার বইতে হবে। মেয়ের মা হয়ে দেখল বেশ শক্ত মানুষ, সহজেই কিছুতেই রাজি হতে চায় না। তবে আমিও ছাড়বার লোক নই। ওরে ওই যে সহস্র বৎসর পরমাও হোক বাবা, তোমারই কথা হচ্ছিল, এসব বসো। হঠাৎ এ সময় যে বাস্তবিক কেমন্তর হইতে পরের বাড়ি আসার একটা সময় নয়। কুঞ্জনাথ বাড়ি ঢুকিয়াই এই রকমের সম্বোধনা পাইয়া প্রথমটা থমথম খাইল। তারপর অপতিহত ভাবে কাছে আসিয়া তাহাকে প্রণাম করিয়া বসিল। বৃন্দাবন পরিহাস করিয়া কহিল, আচ্ছা কুঞ্জদা, টের পেলে কি করে? রাতটাও কি চুপ করে থাকতে পারলে না? না হয় কাল সকালে এসেই শুনতে। মা একটু হাসিলেন। কুঞ্জ কিন্তু এদিক দিয়াও গেল না। সে চোখ কপালে তুলিয়া বলিল, বাপরে, বোন নয় তো, যেন দারোগা। বৃন্দাবন ঘাড় ফিরিয়া হাসিয়া গোপন করিল। যা মুখ টিপিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন, বৌমা কিছু বলে বাঁচিছেন বুঝি? কুঞ্জ সে প্রশ্নেরও জবাব না দিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল, আচ্ছা মা, তোমার এ কি রকম ভুল? ধরো কুসুমের চোখে না পড়ে যদি আর কারো চোখে পড়তো তাহলে কি সর্বনাশ হতো বলো তো? কথাটা তিনি বুঝিতে না পারিয়া ঈষৎ উদ্বিগ্ন মুখে চাহিয়া রইলেন। বৃন্দাবন জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি কুঞ্জদা? ব্যাপারটা তৎক্ষণাৎ ভাঙিয়া দিয়া কুঞ্জ নিজেকে হালকা করিতে চাহিল না। তাই বৃন্দাবনের প্রশ্ন কানে তুলিল না। মাকে বলিল, আগে কি খাওয়াবে তবে বল। মা এবার হাসিলেন, বলিলেন, তা বেশ তো বাবা, এ তোমারই বাড়ি, কি খাবে বলো। কুঞ্জ কহিল, আচ্ছা সে আর একদিন হবে, তোমার কি হারিয়েছে আগে বলো। বৃন্দাবনের মা চিন্তিত হইলেন। একটু থামিয়া সন্দীপ্ন সুরে বলিলেন, ওই কিছুই তো হারায়নি। কথা শুনিয়া কুঞ্জ হ্যাঁ করিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল। পরে নিজের চাদরের মধ্যে হাত দিয়া একজোড়া সোনার বালা মিলিয়া ধরিয়া বলিল, তাহলে এটা তোমার নয় বলো? বলিয়া মহা আহ্লাদে নিজের মনে হাসিতে লাগিল। এ সেই বালা যাহা কাল এমনই সময়ে পরম স্নেহে সহস্তে পুত্রবধূর হাতে পরাইয়া দিয়া আশীর্বাদ করিয়াছিলেন। আজ সেই অলঙ্কার, সেই আশীর্বাদ সে নির্বোধ কুঞ্জর হাতে ফিরিয়া দিয়াছে। বৃন্দাবন এক মুহূর্ত সেদিকে চাহিয়া মায়ের দিকে চোখ ফিরাইয়া ভীত হইয়া উঠিল। মুখে এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই। অপরাহ্নের ম্লান আলোকে তাহা সবের মুখের মতো পাণ্ডুর দেখাইল।
বৃন্দাবনের নিজের বুকের মধ্যে যে কি করিয়া উঠিয়াছিল সে শুধু অন্তর্যামী জানিলেন, কিন্তু নিজেকে সে প্রবল চেষ্টায় চোখের নিমিষে সামলাইয়া লইয়া মায়ের কাছে সরিয়া আসিয়া সহজ ও শান্তভাবে বলিল, মা, আমার বড় ভাগ্য যে ভগবান আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দিলেন। এ তোমার হাতের বালা, সাধ্য কি মা সে যে পরে। কুঞ্জদা, চলো আমরা বাইরে গিয়ে বসে গে, বলিয়া কুঞ্জর একটা হাত ধরিয়া জোর করিয়া টানিয়া লইয়া বাহিরে চলিয়া গেল। কুঞ্জ সোজা মানুষ, তাই মহা আহ্লাদে অসময়ে এতটা পথ ছুটিয়া আসিয়াছিল। আজ দুপুর বেলা তাহার খাওয়া দাওয়ার পরে যখন কুসুম ম্লান মুখে বালা জোড়াটি হাতে পড়িয়া আনিয়া শুষ্ক মৃত্যুকণ্ঠে বলিয়াছিল, দাদা, কাল তারা ভুলে ফেলে রেখে গিয়েছেন, তোমাকে একবার গিয়ে দিয়ে আসতে হবে, তখন আনন্দের আতিথ্য সে তাহার মলিন মুখ লক্ষ্য করিবার অবকাশও পায় না। ঘুরপাচ সে বুঝিতে পারে না তাহার বোনের কথা সত্য নয়। মানুষ মানুষকে এত দামি জিনিস দিতে পারে, কিংবা দিলে আর একজন তাহা গ্রহণ করে না, ফিরে দেয়, এইসব অসম্ভব কাণ্ড তাহার বুদ্ধির অগোচর। তাই সারাটা পথ শুধু ভাবিতে ভাবিতে আসিয়াছে, এই হারানো জিনিস অকস্মাৎ ফিরিয়া পাইয়া তাহারা কিরূপ সুখী হইবেন, তাহাকে কত আশীর্বাদ করিবেন, এইসব কিন্তু বই সেরকম এত কিছুই তো হইল না। যাহা হইল তাহা ভালো কি মন্দ সে ঠিক ধরিতে পারিল না। কিন্তু এত বড় একটা কাজ করিয়াও মায়ের মুখের একটা ভালো কথা, একটা আশীর্বচন না পাইয়া তাহার মন ভারী খারাপ হইয়া গেল। বরং বৃন্দাবন তাহাকে যেন তাহার সুমুখ হইতে বাহিরে তাড়াইয়া আনিয়াছে, এমনই একটা লজ্জাকর অনুভূতি তাহাকে ক্রমশ চাপিয়া তুলিতে লাগিল। সে লজ্জিত বিষণ্ণ মুখে চুপ করিয়া রহিল। তাহার পাশে বসিয়া বৃন্দাবনও কথা কইল না। বাক্যলাভ করিবার অবস্থা তাহার নহে। তাহার বুকের ভিতরটা তখন অপমানের আগুনে পুড়িয়া যাইতেছিল। অপমান তাহার নিজের নয়, মায়ের। নিজের ভালো মন্দ মান অপমান আর ছিল না। মৃত্যু যাতনা যেমন আর সর্বপ্রকার যাতনা আকর্ষণ করিয়া একটা বিরাজ করে জননীর অবমানাহত বিবর্ধন মুখের স্মৃতি ঠিক তেমনি করিয়া তাহার সমস্ত অনুভূতি গ্রাস করিয়া একটি মাত্র নিবিড় ভীষণ অগ্নিশিখার মতো জ্বলিতে লাগিল। সন্ধ্যার আধার গাঢ় হইয়া আসিয়াছিল। কুঞ্জ আস্তে আস্তে কহিল, বৃন্দাবন আজ তবে যাই ভাই। বৃন্দাবন হিব্বলের মতো চাহিয়া বলিল, যাও, কিন্তু আর একদিন এসো। কুঞ্জ চলিয়া গেল। বৃন্দাবন সেইখানে পুকুর হইয়া বসিয়া পড়িল। ভাবিতে লাগিল, জননীর কি আশা, কি ভবিষ্যতের কল্পনায় এক নিমিষে ভবিষ্যৎ হইয়া গেল। এখন কি উপায়ে তাহাকে সুস্থ করিয়া তুলিবে? কাছে গিয়া কোনো সান্ত্বনার কথা উচ্চারণ করিবে? আবার সবচেয়ে নিষ্ঠুর পরিহাস এই যে এমন করিয়া সমস্ত নির্মূল করিয়া দিয়া তাহার উপবাসী শান্ত সন্ন্যাসিনী মাকে এমন করিয়া আঘাত করিতে পারিল। সে তাহার স্ত্রী, তাহাকেও সে ভালোবাসে। যাহারা চিনিতে জানেন তাহাদের কাছে এমন করিয়া নিজেকে সারাদিন ধরা দিতে পাইয়া শুধু অভূতপূর্ব আনন্দে হৃদয় তাহার স্ফীত হইয়া উঠে নাই। নিজের অগোচরে একটা দুঃশ্রদ্ধ স্নেহের বন্ধনে আপনাকে বাঁধিয়া ফিরিয়াছিল। সেই বাঁধন আজ আপনার হাতে ছিঁড়িয়া তুলিয়া বালাজোড়াটি যখন ফিরাইবা দিল এবং নিরীহ কুঞ্জনাথ মহা উল্লাসে বাহির হইয়া গেল, তখন মুহূর্তের জন্য সেই ক্ষত বেদনা তাহার অসহ্য বোধ হইল। সে ঘরের মধ্যে ঢুকিয়া কাঁদিতে লাগিল, যেন চোখের উপর স্পষ্ট দেখিতে লাগিল তাহার সেই নিষ্ঠুর আচরণ তাহাদের নিকট কত অপ্রত্যাশিত, আকস্মিক ও কিরূপ ভয়ানক মর্মান্তিক হইয়া বাঁচিবে, এবং তাহার সম্বন্ধে মনের ভাব তাহাদের কি হইয়া যাইবে। সন্ধ্যা বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছিল। কুঞ্জ বাড়ি ফিরিয়া চারিদিকে অন্ধকার দেখিয়া ভগিনীর ঘরের সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিলেন, খুশি, আলো জ্বালাসনি রে? কুসুম তখনও মেঝের উপর চুপ করিয়া বসিয়াছিল। ব্যস্ত ও লজ্জিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, এই দিই দাদা, তখন এলে। এই তো আসাচ্ছি বলিয়া কুঞ্জ সন্ধান করিয়া হুক্কা কলিয়া সংগ্রহ করিয়া তামাক সজিতে প্রবৃত্ত হইল। তখনও প্রদীপ সাজানো হয় না। অতএব সেই সময় প্রস্তুত করিয়া আলো জ্বলিতে তাহার বিলম্ব ঘটিল। ফিরিয়া আসিয়া দেখিল তামাক সাজিয়া লইয়া দাদা চলিয়া গিয়াছে। প্রতিদিনের মতো আজ রাত্রেও ভাত বাড়িয়া দিয়া কুসুম অদূরে বসিয়া রহিল। কুঞ্জ গম্ভীর মুখে ভাত খাইতে লাগিল, একটি কথাও কইল না। যে লোক কথা কইতে পারিলে আর কিছু চাহে না,
তাহার সাহসে আজ এত বড় মনোলম্বনে কুসুম আশঙ্কায় প্রপূর্ণ হইয়া উঠিল। একটা কিছু অপ্রীতিকর ব্যাপার ঘটিয়াছে, তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তাহা কি এবং কতদূর গিয়াছে ইহা জানিবার জন্য সে ছটফট করিতে লাগিল। তাহার কেবলই মনে হইতে লাগিল দাদাকে তাহারা অতিশয় অপমান করিয়াছে, কারণ ছোটখাটো অপমান তাহার দাদা ধরিতে পারে না এবং পারিলেও এতক্ষণ মনে রাখিতে পারে না, ইহা সে নিশ্চিত জানিত। আহার শেষ করিয়া কুঞ্জ উঠিতেছিল। কুসুম আর চুপ করিয়া থাকিতে পারিল না। মৃত কণ্ঠে জিজ্ঞাসা করিল, তাহলে কার হাতে দিয়ে এলে দাদা? কুঞ্জ বিস্ময়কণ্ঠী হইয়া বলিল, আবার কার হাতে? মা হাতে দিয়ে এলো। কি বলিলেন তিনি? কিছু না বলিয়া কুঞ্জ বাহিরে চলিয়া গেল। পরদিন ফেরি করিতে বাইর হইবার সময় সে নিজেই ডাকিয়া বলিল, তোর শাশুড়ি ঠাকুরন কি এরকম যেন হয়ে গেছে কুসুম? অমন জিনিস হাতে দিয়ে এলম তা একটি কথা বলিলে না, বরং বৃন্দাবনকে ভালো বলিতে হয়। সে খুশি হয়ে বলিতে লাগলো, সাধ্য কি মা, সে যে লোক তোমার বালা হাতে রাখিতে পারে আমার বড় ভাগ্যবান। তাই ভগবান আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দিয়ে সাবধান করে দিলেন। ওই কিরে? কুসুমের গৌরবর্ণ মুখ একেবারে পাণ্ডুর হইয়া গিয়াছিল। সে প্রবল বেগে মাথা নাড়িয়া বলিল, কিছু না। এই কথা তিনি বলিলেন? হ্যাঁ, সেই বলল। মা একটা কথাও কহিলেন না। তাছাড়া তিনি কোথায় নাকি সারাদিন গিয়েছিলেন, তখনও নাওয়া খাওয়া হয়নি। এমন করে আমার পানে যে রইলেন যে কি দিলুম কি বললুম তা যেন বুঝতেই পারিলেন না। বলিয়া কুঞ্জ নিজের মনে বার দুই ঘাড় নাড়িয়া থামা মাথায় লইয়া বাহির হইয়া গেল। 3-4 দিন গত হইয়াছে, রান্না ভালো হয় নাই বলিয়া কুঞ্জ পরশু ও কাল মুখ ভার করিয়াছিল। আজ স্পষ্ট অভিযোগ করিতে গিয়া এই মাত্র ভাই বোন তুমুল কলহ হইয়া গেল। কুঞ্জ ভাত ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, এ পুড়ে যায়, ও পুড়ে যায়, আজকাল মন তোর কোথায় থাকে খুশি? খুশিও ভয়ানক ক্রুদ্ধ হইয়া জবাব দিল, আমি কারো কেন দাসী নই, পারবো না রাখতে। যে ভালো রেঁধে দেবে তাকে আনো। কুঞ্জর পেট জ্বলিতেছিল, আজ সে ভয় পাইল না। হাত নাড়িয়া বলল, তুই আগে দূর হ, তখন আনি কি না দেখিস। বলিয়া ধামা লইয়া নিজের তাড়াতে দূর হইয়া গেল। সেই দিন হইতে প্রাণ ভরিয়া কাঁদিবার জন্য কুসুম ব্যাকুল হইয়া উঠিয়াছিল। আজ এত বড় সুযোগ সে ত্যাগ করিল না। দাদার অভূত ভাতের থালা পড়িয়া রহিল, সদর দরজা তেমনি খোলা রহিল। সে আঁচল পাচিয়া রান্নাঘরের চৌকাঠে মাথা দিয়া একেবারে মরা কান্না শুরু করিয়া দিল। বেলা বোধ করি তখন 10টা। ঘণ্টাখানেক কাঁদিয়া কাটিয়া শান্ত হইয়া এইমাত্র ঘুমিয়া পড়িয়াছিল। চমকিয়া চোখ মিলিয়া দেখিল বৃন্দাবন উঠানা দাঁড়িয়া কুঞ্জদা কুঞ্জদা করিয়া ডাকিতেছে। তাহার হাত ধরিয়া বছর 6-এর একটি স্পষ্ট সুন্দর শিশু। কুসুম সশস্ত্র বস্তে মাথায় আঁচল টানিয়া দিয়া কবাটের আড়ালে উঠিয়া দাঁড়াইল এবং সব ভুলিয়া শিশুর সুন্দর মুখের পানে কবাটের ছিদ্রপটে এক দৃষ্টে চাহিয়া রহিল। এ যে তাহারই স্বামীর সন্তান, তাহা সে দেখিবা মাত্রই চিনতে পারিয়াছিল। চাহিয়া চাহিয়া সহসা তাহার 2 চোখ জলে ভরিয়া গেল এবং 2 বাহু যেন সশস্ত্র বাহু হইয়া উঠাইয়া উহাকে ছিনিয়া লইবার জন্য তাহার বক্ষপঞ্জর ভেদ করিয়া বাহিরে আসিতে চাহিল। তথাপি সে সাড়া দিতে পা বাড়াইতে পারিল না। পাথরের মূর্তির মতো একবার পলকবিহীন চক্ষে চাহিয়া দাঁড়াইয়া রহিল। কাহারও সাড়া না পাইয়া বৃন্দাবন কিছু বিস্মিত হইল। আজ সকালে নিজের কাজে সে এই দিকে আসিয়াছিল এবং কাজ সারিয়া ফিরিবার পথে ইহাদের দের খোলা দেখিয়া কুঞ্জ ঘরে আছে মনে করিয়ায় গাড়ি হইতে নামিয়া ভিতরে ঢুকিয়াছিল। কুঞ্জর কাছে তাহার বিশেষ আবশ্যক ছিল। গোজান সজ্জিত দেখিয়া তাহার পুত্র চরণ পূর্বাচ্যেই চড়িয়া বসিয়াছিল, তাই সেও সঙ্গে ছিল। বৃন্দাবন আবার ডাক দিল, কেউ বাড়ি নেই নাকি? তথাপি সাড়া নাই। চরণ কহিল, জল খাবো বাবা, বড় তেষ্টা পেয়েছে। বৃন্দাবন বিরক্ত হইয়া ধমক দিল, না পাইনি, যাবার সময় নদীতে খাস। সে বেচারা শুষ্কমুখে চুপ করিয়া রহিল। সেদিন কুসুম লজ্জার প্রথম বেগটা কাটাইয়া দিয়া সশব্দে বৃন্দাবনের সম্মুখে বাইর হইয়াছিল এবং প্রয়োজনীয় কথাবার্তা অতি সহজেই কহিতে পারিয়াছিল, কিন্তু আজ তাহার সর্বাঙ্গ লজ্জায় অবশ হইয়া আসিতে লাগিল।
চরণ পিপাসার কথা না জানাইলে সে বোধ করি কোনো মতেই সম্মুখে আসিতে পারিত না। সে একবার এক মুহূর্ত দ্বিধা করিল, তারপর একখানি ক্ষুদ্র আসন হাতে করিয়া আনিয়া দেওয়ার পাতিয়া দিয়া কাছে আসিয়া চরণকে কোলে করিয়া নিঃশব্দে চলিয়া গেল। বৃন্দাবন এ ইঙ্গিত বুঝিল, কিন্তু চরণ যে কি ভাবিয়া কথাটি না কহিয়া এই সম্পূর্ণ অপরিচিতার ক্রোধে উঠিয়া চলিয়া গেল তাহা বুঝিতে পারিল না। পুত্রের স্বভাব পিতা ভালো করিয়া জানিত। এদিকে চরণ হতবুদ্ধি হইয়া গিয়াছিল। একে তো একমাত্র সে ধমক খাইয়াছে, তাহাতে অচেনা জায়গায় হঠাৎ কোথা থেকে বাহির হইয়া এমন ছোঁয়া মারিয়া কোনোদিন কেহ তাহাকে লইয়া যায় না। কুসুম ঘরের ভিতর লইয়া গিয়া তাহাকে বাতাসা দিল। তারপর কিছুক্ষণ নির্নিশেষ চোখে চাহিয়া থাকিয়া সহসা প্রবল বেগে বুকের ওপর টানিয়া লইয়া দুই বাহুতে দৃঢ়রূপে চাপিয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। চরণ নিজেকে এই সুকঠিন বাহুপাশ হইতে মুক্ত করিবার চেষ্টা করিলে সে চোখ হইতে মুছিয়া বলিল, সি বাবা, আমি যে মা হই। ছেলের উপর বরাবরই তাহার ভয়ানক লোভ ছিল। কাহাকে কোনো মতে একবার হাতের মধ্যে পাইলে আর ছাড়িতে চাইত না। কিন্তু আজিকার মধ্যে এমন বিশ্বগ্রাসী ক্ষুধার ঝড় বুঝি আর কখনো তাহার মধ্যে ওঠে না। বুক যেন তাহার ভাঙিয়া ছিড়িয়া পড়িতে লাগিল। এই মনোহর সুস্থ প্রবল শিশু তাহারই হইতে পারিত, কিন্তু কেন হইল না? কে এমন বাদ বা সাধিল? সন্তান হইতে জননীকে বঞ্চিত করিবার এত বড় অনধিকার সংসারে কার আছে? চরণকে সে যতই নিজের বুকের উপর অনুভব করিতে লাগিল, ততই তাহার বঞ্চিত তৃষিত মাতৃহৃদয় কিছুতেই যেন সান্ত্বনা মানিতে চাইল। তাহার কেবলই মনে হইতে লাগিল তার নিজের ঘন জোর করিয়া অন্যায় করিয়া অপরে কাড়িয়া লইয়াছে, কিন্তু চরণের পক্ষে অসহ্য হইয়া উঠিয়াছিল। এমন জানিলে সে বোধ করি নদীতে জল খাইত। এই শ্রেণীর পীড়ন হইতে পিপাসা বোধ করি অনেক সুসহ হইতে পারিত। কহিল, ছেড়ে দাও। কুসুম দুই হাতের মধ্যে তাহার মুখখানি লইয়া বলিল, মা বলো, তাহলে ছেড়ে দেব। চরণ ঘাড় নাড়িয়া বলিল, না, তাহলে ছেড়ে দেব না বলিয়া কুসুম বুকের মধ্যে আবার চাপিয়া ধরিল। চরণ কাঁদ কাঁদ হইয়া বলিল, মা, ইহার পরে ছাড়িয়া দেওয়া কুসুমের পক্ষে একেবারে অসম্ভব হইয়া উঠিল। আর একবার তাহাকে বুকে চাপিয়া ধরিয়া কাঁদিতে লাগিল। বিলম্ব হইতেছিল। বাহির হইতে বৃন্দাবন কহিল, তোর জল খাওয়া হলো রে চরণ? চরণ কাঁদিয়া বলিল, ছেড়ে দেয় না যে। কুসুম চোখ মুছিয়া ভাঙা গলায় কহিল, আজ চরণ আমার কাছে থাক। বৃন্দাবন দ্বারের সন্নিকটে আসিয়া পড়িল। ও থাকতে পারবে কেন? তাছাড়া এখনও খায়নি, মা বড় ব্যস্ত হবেন। কুসুম তেমনইভাবে জবাব দিল, না, ও থাকবে। আজ আমার বড় বোন খারাপ হয়ে আছে। মন খারাপ কেন? কুসুম সে কথার উত্তর দিল না। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, গাড়ি ফিরিয়ে দাও, বেলা হয়েছে। আমি নদী থেকে চরণকে স্নান করিয়া আনি। বলিলে আর কোনরূপ প্রতিবাদের অপেক্ষা না করিয়া গামছা ও তেলের বাটি হাতে লইয়া চরণকে কোলে করিয়া নদীতে চলিয়া গেল। বাটে নিজেই স্বচ্ছ ও স্বল্প দোয়া নদী জল দেখিয়া চরণ খুশি হইয়া উঠিল। তাহাদের গ্রামে নদী নাই, পুষ্করিণী আছে, কিন্তু তাহাতে নামিতে দেওয়া হয় না। সুতরাং এ সৌভাগ্য তার ইতিপূর্বে ঘটে নাই। ঘাটে গিয়া সে স্থির হইয়া তেল মাখিল এবং উপর হইতে হাঁটু জলে লাফাইয়া পড়িল। তাহার উপর কিছুক্ষণ মাতামাতি করিয়া স্নান সারিয়া কোলে চড়িয়া যখন ফিরিয়া আসিল, তখন মাতা পুত্রের বিলক্ষণ সদ্ভাব হইয়া গিয়াছে। ছেলে কোলে করিয়া কুসুম সম্মুখে হাসিল। মুখ তাহার সম্পূর্ণ অনাবৃত, মাথার আঁচল ললাট স্পর্শ করিয়াছিল মাত্র। যাইবার সময় সে মন খারাপের কথা বলিয়া গিয়াছিল, কিন্তু দুঃখে কষ্টের আভাস মাত্র সে মুখে দেখিতে পাইল না, বরং সদ্য বিকশিত গোলাপের মতো ওষ্ঠাধর চাপা হাসিতে ফাটিয়া পড়িতেছিল। তাহার আচরণে সংকোচ বা কোনটা একেবারে নাই। সহজভাবে কহিল, এবার তুমি যাও, স্নান করে এসো, তারপরে খাবে, তারপরে খেয়ে একটু ঘুমাবে, তারপরে যাও, আমি জানি নে। এই গামছা নাও, আর দেরি করো না। বলিয়া সে সহস্য গামছাটা স্বামীর গায়ের উপর ছড়িয়া ফেলিয়া দিল। বৃন্দাবন গামছা ধরিয়া ফেলিয়া একবার মুখ ফিরাইয়া একটা অতি দীর্ঘশ্বাস অলক্ষণ মোচন করিয়া শেষে কহিল, এবং তুমি বিলম্ব করো না। চরণকে যা হোক দুটো খাইয়ে দাও, আমাদের বাড়ি যেতেই হবে। যেতেই হবে কেন? গাড়ি ফিরে গেলেই মা বুঝতে পারবেন।
ঠিক সেজন্যই গাড়ি ফিরে যায়নি, একটু আগে গাছতলায় দাঁড়িয়ে আছে। সংবাদ শুনিয়া কুসুমের হাসিমুখ মলিন হইয়া গেল। শুষ্ক মুখে ক্ষণকাল স্থির থাকিয়া মুখ তুলিয়া বলিল, তাহলে আমি বলি, মায়ের অমনে এখানে তোমার আসাই উচিত হয়নি। তাহার প্রিয় অভিমানের সুর লক্ষ্য করিয়া বৃন্দাবন হাসিল, কিন্তু সে হাসিতে আনন্দ ছিল না। তার পরে সহজভাবে বলিল, আমি এমন হয়ে মানুষ হয়েছি কুসুম, যে মায়ের অমনে এ বাড়িতে কেন এ গ্রামও পা দিতে পারতাম না। যাক, যে কথা শেষ হয়ে গেছে সে কথা তুলে কোনো পক্ষেরই আর লাভ নেই, তোমারও না আমারও না। যাও, আর দেরি করো না, ওকে খাইয়ে দাও কে বলিয়া বৃন্দাবন ফিরিয়া গিয়া আসনে বসিল। কুসুম চোখের জল চাপিয়া মন অধমুখে ছেলে লইয়া ঘরে চলিয়া গেল। ঘণ্টাখানিক পরে পিতা পুত্রে গাড়ি চড়িয়া যখন গৃহে ফিরিয়া চলিল, তখন পথের চরণ জিজ্ঞাসা করিল, বাবা মা অত কাঁদিতেছিল কেন? বৃন্দাবন আশ্চর্য হইয়া বলিল, তোর মা হয় কে বলে দিল রে? চরণ জোর করিয়া কহিল, হ্যাঁ, আমার মাই হয়তো হয় না। বৃন্দাবন ও কথার জবাব না দিয়ে জিজ্ঞাসা করিল, তুই থাকতে পারিস তোর মার কাছে? চরণ খুশি হয়ে মাথা নেড়ে বলল, পারি বাবা। আচ্ছা বলিয়া বৃন্দাবন মুখ ফিরাইয়া গাড়ির একধারে শুইয়া পড়িল এবং রৌদ্রতপ্ত স্বচ্ছ আকাশের পানে চাহিয়া রইল। পরদিন অপরাচিন্নের বেলায় কুসুম নদীতে জল আনিবার জন্য সদর দরজায় শিকল তুলিয়া দিতেছিল। একটি বার্তের বছরের বালক এদিকে ওদিকে চাহিয়া কাছে আসিয়া বলিল, তুমি কুঞ্জ বইটাকে বাড়ি দিতে পারবে? পারি। তুমি কোথা থেকে আসছ? বাড়ি থেকে। পণ্ডিত মশাই চিঠি দিয়েছেন বলিয়া সে মলিন উত্তরীয়ের মধ্যে হাত দিয়া একখানি চিঠি বাহির করিয়া দেখাইল। কুসুমের শিরার রক্ত উত্তপ্ত হইয়া উঠিল। চাহিয়া দেখিল উপরে তাহারই নাম। খুলিয়া দেখিল অনেক লেখা, বৃন্দাবনের স্বাক্ষর। কি কথা লেখা আছে তাহাই জানিবার উন্মত্ত আগ্রহ সে প্রাণপণে দমন করিয়া ছেলেটিকে ভিতরে ডাকিয়া আনিয়া প্রশ্ন করিল, তুমি পণ্ডিত মশাই কাকে বলেছিলে? কে তোমার হাতে চিঠি দিলে? ছেলেটি আশ্চর্য হইয়া বলিল, পণ্ডিত মশাই দিলেন। কুসুম পাঠশালার কথা জানিত না, বুঝিতে না পারিয়া আবার প্রশ্ন করিল, তুমি চরণের বাপকে চেনো? চিনি, তিনিই তো পণ্ডিত মশাই, তার কাছে তুমি পড়ো। আমি পড়ি, পাঠশালায় আরো অনেক বারো আছে। কুসুম উৎসুক হইয়া উঠিল এবং তাহাকে প্রশ্ন করিয়া এর সম্বন্ধে সমস্ত জানিয়া লইল। পাঠশালা বাটটিতে প্রতিষ্ঠিত বেতন লাগে না, পণ্ডিত মশাই নিজেই স্লেট পেন্সিল প্রভৃতি কিনিয়া দেন। যে সকল দরিদ্র ছাত্র দিনের বেলায় অবকাশ পায় না, তাহারা সন্ধ্যার সময় পড়িতে আসে এবং ঠাকুরের আরতি শেষ হইয়া গেলে প্রসাদ খাইয়া কলরব করিয়া ঘরে ফিরিয়া যায়। দুইজন বয়স্ক ছাত্র পাঠশালায় ইংরেজি পড়ে ইত্যাদি যাবতীয় তথ্য জানিয়া লইয়া কুসুম ছেলেটিকে মুড়ি বাতাসা প্রভৃতি দিয়া বিদায় করিয়া দিয়া চিঠি খুলিয়া বসিল। সুখের স্বপ্নের কেন যেন প্রবল ঝাঁকানি দিয়া ভাঙ্গিয়া দিল। পত্র তাহাকে লেখা বটে, কিন্তু একটা সম্ভাষণ নাই, একটা শ্রেণীর কথা নাই, একটু আশীর্বাদ পর্যন্ত নাই। অথচ এই তার প্রথম পত্র। ইতিপূর্বে আর কেহ তাকে পত্র লিখে নেয় সত্য, কিন্তু সে তার সঙ্গিনীদের অনেকেরই প্রেমপত্র দেখিয়াছে। তাহাতে ইহাতে কি কঠোর প্রভেদ, আগাগোড়া কাজের কথা, কুঞ্জনাথের বিবাহের কথা, এই কথা বলিতেই সে কাল আসিয়াছিল। বৃন্দাবন জানিয়াছে মা সম্বন্ধ স্থির করিয়াছেন এবং সমস্ত ব্যয়ভার তিনি বহিবেন। সব দিক দিয়াই এ বিবাহ প্রার্থনীয়, কেননা ইহাতে কুঞ্জনাথের এবং সেই সঙ্গে তাহারও সাংসারিক দুঃখ কষ্ট ঘুচিবে। এই ইঙ্গিতটা প্রায় স্পষ্ট করিয়াই দেওয়া হইয়াছে। একবার শেষ করিয়া সে আর একবার পড়িবার চেষ্টা করে, কিন্তু এবার সমস্ত অক্ষরগুলো তাহার চোখের সম্মুখে নাচিয়া বেড়াইতে লাগিল। সে চিঠিখানা বন্ধ করিয়া ফেলিল, কোনো মতে ঘরে আসিয়া শুইয়া পড়িল। তাহাদের এত বড় সৌভাগ্যের সম্ভাবনাও তাহার মনের মধ্যে এক বিন্দু প্রমাণও আনন্দের আভাস জানাইতে পারিল না। মাস খানিক হইল কুঞ্জনাথের বিবাহ হইয়া গিয়াছে। বৃন্দাবন সেদিন হইতে আর আসে নাই। বিবাহের দিনে জ্বর হইয়াছে বলিয়া অনুপস্থিত ছিল। মা চরণকে লইয়া শুধু সেই দিনটির জন্য আসিয়াছিলেন, কারণ গৃহদেবতা ফেলিয়া রাখিয়া কোথাও তাহার থাকিবার জো ছিল না। শুধু চরণ আরও ৫-৬ দিন ছিল। মনের মতন নতুন না পাইয়াই হোক বা নদীতে স্নান করিবার লোভেই হোক, সে ফিরিয়া যাইতে চায় না।
পরে তাহাকে জোর করিয়া লইয়া যাওয়া হইয়াছিল। সেই অবধি কুসুমের জীবন দুর্ভর হইয়া উঠিয়াছিল। এই বিবাহ না হইতে যে সমস্ত আশঙ্কা করিয়াছিল তাহাই এখন অক্ষরে অক্ষরে বলিবার উপক্রম করিতেছিল। দাদাকে সে ভালো মতনই চিনিত। ঠিক বুঝিয়াছিল দাদা শাশুড়ি পরামর্শে এই দুঃখ কষ্টের সংসার ছাড়িয়া ঘরজামাই হইবার জন্য ব্যগ্র হইয়া উঠিবে। ঠিক তাহাই হইয়াছিল। যে মাথায় টোপর করিয়া কুঞ্জ বিবাহ করিতে গিয়াছিল সেই মাথায় আর ধামা বইতে চাহিল না। নলডাঙ্গার লোক শুনিলে কি বলবে? বিবাহের সময় বৃন্দাবনের চরণে কৌশল করিয়া কিছু নগদ টাকা দিয়েছিলেন। তাহাতে কিছু মাল করিয়া বাহিরে পথের ধারে একটা চালা বাঁধিয়া সে মনোহারীর দোকান খুলিয়া বসিল। এক পয়সাও বিক্রি হইল না। অথচ এই 1 মাসের মধ্যে সে নতুন জামা কাপড় পরিয়া জুতা পায়ে দিয়া 3-4বার শ্বশুর বাড়ি যাতায়াত করিল। পূর্বে কুঞ্জ কুসুমকে ভারী ভয় করিত, এখন আর করে না। ডাল চাল নাই জানাইলে সে চুপ করিয়া দোকানে গিয়া বসে, না হয় কোথাও সরিয়া যায়। সমস্ত দিন আসে না। চারিদিকে চাহিয়া কুসুম প্রমাদ বনিল। তাহার যে কয়েকটি জমানো টাকা ছিল তাহাই খরচ করিয়া প্রায় নিঃশেষ হইয়া আসিল। তথাপি কুঞ্জ চোখ মিলিল না। নতুন দোকানে আসিয়া সারাদিন তামাক খায় এবং ঝিমায়। লোক জটিলে শ্বশুরবাড়ির গল্প এবং নতুন বিষয় আশয়ের ফর্দ তৈয়ার করেন। সেদিন সকালে উঠিয়া কুঞ্জ নতুন বার্নিশ করা জুতায় তেল মাখাইয়া চকচকে করিতেছিল। কুসুম রান্নাঘর হইতে বাহিরে আসিয়া ক্ষণকাল চাহিয়া কহিল, আবার আজও নলডাঙ্গায় যাবে বুঝি? ও বলিয়া কুঞ্জ নিজের মনে কাজ করিতে লাগিল। খানিক পরে কুসুম মৃত্যুস্বরে কহিল, সেখানে এই তো সেদিন গিয়েছিল দাদা, আজ একবার আমার চরণকে দেখে এসো। অনেকদিন ছেলেবেলাটার খবর পাইনি, বড় মন খারাপ হয়ে গেছে। কুঞ্জ উত্তপ্ত হইয়া কহিল, তোর সব তাতেই মন খারাপ হয়, সে ভালো আছে। কুসুমের রাগ হইল, কিন্তু সংবরণ করিয়া বলল, ভালোই থাক, তবু একবার দেখে এসো গে, শ্বশুরবাড়ি কাল যেও। কুঞ্জ গরম হইয়া উঠিল। কাল গেলে কি করে হবে? সেখানে একটি পুরুষ মানুষ পর্যন্ত নেই। ঘরবাড়ি বিষয় আশয় কি হচ্ছে না হচ্ছে সব আমার ভার মাথায়। আমি একা মানুষ, কত দিক সামলাবো বলতো? দাদার কথার ভঙ্গিতে এবার কুসুম রাগিয়াও হাসিয়া ফেলিল। হাসিতে হাসিতে বলল, পারবে সামলাতে দাদা, তোমার পায়ে পড়ি, আজ একবারটি চাও কি? জানি কেন সত্যি তার জন্য বড় মন কেমন হচ্ছে। কুঞ্জ জুতা জোরটা হাত দিয়া ঠেলিয়া অতি রুক্ষস্বরে কহিল, আমি পারব না যেতে। বৃন্দাবন আমার বিয়ের সময় আসেনি কেন? এইটাই তো কি সে আমার চেয়ে বড় লোক যে একবার আসিতে পারিল না শুনি? কুসুমের উত্তরোত্তর অসহ্য হইয়া উঠিতেছিল। তথাপি সে শান্তভাবে বলল, তার জয় হয়েছিল। হয়নি। নলডাঙ্গায় বসে মা খবর শুনে বলিলেন, মিছে কথা, চালাকি, তাকে ঠকানো সোজা কাজ নয় কুসুম। তিনি ঘরে বসে রাজ্যের খবর দিতে পারেন, তা জানিস। নিমকহারাম আর কাকে বল? একেই বলে। আমি আর তার মুখ দেখতেও চাই না। বলিয়া কুঞ্জ গভীরভাবে রায় দিয়া উঠিয়া দাঁড়ায় জুতা পায়ে। কুসুম বজ্রহাতের মতো কয়েক মুহূর্ত স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে বলিল, নিমক হারাম তিনি। নুন তাকে সেই দিন বেশি করে খাইয়াছিলেন। সেদিন ডেকে এনে ভয়ে পালিয়ে গিয়েছিলেন। দাদা, তুমি এমন হয়ে যেতে পারো এ বোধ করে আমি স্বপ্নেও ভাবতে পারতাম না। এখানে আমাদের প্রথম পর্ব শেষ হলো। পরবর্তী পর্বের জন্য কমেন্ট করুন।